বিএনপির যে একটা আশঙ্কা আছে যে বিএনপিকে আসলে -2 করে ফেলা হইতে পারে যত দেরি হবে, আমরা এই সবগুলো আশঙ্কা আতঙ্কের একটা মেল্টিং পয়েন্ট বলছি হচ্ছে যে এই সংবিধান সংস্কার সভা। আমরা দেখছি যে 13th অ্যামেন্ডমেন্ট আমাদের যে জনগণ যে আপনার বুকের রক্ত দিয়ে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আনলো, সেটাকে কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে বাতিল করে দেয়া গেছে। সংসদে আবার 2/3 মেজরিটি নিয়ে শেখ হাসিনা ওটাকে আবার আপনার কফিনের লাস্ট পের একটা মারতে পারছেন কিন্তু। সো এই যে বিচার বিভাগ এবং পরবর্তী সরকার যে এটাকে বাতিল করে দিতে পারবে, এই যে ঝুঁকি আছে, এই ঝুঁকি আমরা কেন নিব? এই কারণে আমরা বলছি যে যেই সংস্কারগুলো ধরেন যে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে যে সংস্কারগুলো করা সম্ভব, ধরেন যে কথার কথা নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো, প্রশাসনের যে সংস্কারগুলো, আপনার বিচার বিভাগেরও কিছু কিছু সংস্কার, আপনার পুলিশের সংস্কার, এরকম অনেকগুলো অর্থনৈতিক অনেকগুলো জিনিস আপনি কিন্তু আসলে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। সো আমরা দাবি করি যে সেই জিনিসগুলো আসলে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করতে হবে। 1, 2 হচ্ছে যে সংবিধানে যে সংস্কারগুলো লাগবে, যেগুলো আসলে একটা এই প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করার ইখতিয়ার নাই, সেগুলোর জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার সভা। ছাত্ররা যেটা, জাতীয় নাগরিক পার্টি যেটা বলছে যে গণপরিষদ, আমরা বলছি যে সংবিধান সংস্কার সভা। ডিফারেন্সের জায়গাটা কি? ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে আমরা যখন গণপরিষদ বলি, টেকনিক্যালি এটার মানে হচ্ছে যে আমি এখান থেকে একটা নতুন সংবিধান বানাবো। এখন নতুন সংবিধান বানাতে গেলে যে ঐক্যমত লাগে, জাতীয় ঐক্য লাগে, এই জিনিসটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখানে আসলে সেই অর্থে জাতীয় ঐক্য নাই, এবং যদি থাকতো আপনি এখানে ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র বানাবেন নাকি ধরেন যে সমাজতন্ত্র বানাবেন, এইটা নিয়ে যে মারামারি শুরু হইতো, এটা আপনি 10 বছরে থামাইতে পারতেন না। আমাদের হাতে 10 বছর ছিল না। 10 বছর যদি এরকম আমাদের যদি অনেক সময় লাগে, শেখ হাসিনা খুব বহাল তবিয়তে ফেরত আসবে। সো যেহেতু শেখ হাসিনার একটা থ্রেড আমাদের সামনে আছে, আমরা খুব লেন্দি এটাকে করতে পারি না। যেহেতু বিএনপির সঙ্গে আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, আমরা এটা বিএনপির হাতে ছেড়ে দিতে পারি না। আবার মনে করেন যে বিএনপির যে একটা আশঙ্কা আছে যে বিএনপিকে আসলে -2 করে ফেলা হইতে পারে যত দেরি হবে, আমরা এই সবগুলো আশঙ্কা আতঙ্কের একটা মেল্টিং পয়েন্ট বলছি হচ্ছে যে এই সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা হলে যেটা হচ্ছে যে আপনার এখানে সমাজতন্ত্র না, আপনার ইসলামী প্রজাতন্ত্র, এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব হচ্ছে না। আপনার ধরেন যে সংবিধানের অনেকগুলো বিষয় নিয়ে আপনার বিতর্ক আপনি এড়িয়ে যেতে পারবেন। যে জিনিসগুলো আমার এখন জরুরি না, সেগুলো নিয়ে আপনার বিতর্কে এড়িয়ে যেতে পারবেন। বিএনপি সেই অর্থে আপনার উদ্বিগ্ন থাকার কোনো কারণ নেই, কারণ সংবিধান সংস্কার সভা হলে বিএনপি সবচেয়ে বেশি আসনে জিতবে। সেখানে ছাত্রদের উদ্বিগ্ন হওয়ার, আমাদের সবার যে উদ্বিগ্নতা যে বিএনপি ক্ষমতায় গেলে জীবনেও রাষ্ট্র সংস্কার করবে না বা পারবেও না তার দলের কারণেই, সেইটারও থাকবে না। কারণ হচ্ছে যে সে ক্ষমতার প্র্যাকটিস করার আগেই তাকে আসলে রাষ্ট্র সংস্কার করতে হবে। খুব সংক্ষেপে যদি আমাদের পুরো প্ল্যানটা বলি, যে আমরা চাই যে যে একটা জাতীয় সমঝোতা, যেটা নির্বাচন ঐক্য কমিশন যে কাজটা করছেন, যে আমরা সবাই মিলে এগ্রি করলাম যে এই জিনিসগুলো আমরা সংবিধানে বা রাষ্ট্র কাঠামোর বা মনে করেন যে রাষ্ট্র সংস্কার চাই। এই এগ্রিমেন্টের পরে যে জিনিসগুলোর জন্য সংবিধানে চেঞ্জ করতে হচ্ছে না, সংস্কার করতে হচ্ছে না, সেগুলোকে আমরা প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে চাই যত দ্রুত সম্ভব। যে জিনিসগুলোর জন্য আপনার সংবিধানের পরিবর্তন লাগছে, সংবিধানে কাটাছেঁড়া লাগতেছে, সেগুলোকে আমরা সংবিধান সংস্কার সভা, একই সঙ্গে সংবিধান সংস্কার সভা একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে যারা জিতবে তারা প্রথমত সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে, এবং এই সভার কাজ হবে কি, যে এগ্রিড যে সংস্কার প্রস্তাব, যেগুলো সব দল আমরা আসলে একমত হয়েছি যে সংবিধানের এই পরিবর্তন লাগবে, শুধুমাত্র সেগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে, আপনার আরও যদি এক্সপার্ট ওপিনিয়ন, আরও যদি স্ক্রুটনি করতে হয়, সেই জিনিসগুলো করে তারা সংবিধানে এগুলোকে আপনার অ্যাকোমোডেট করবে। এবং আইডিয়ালি খুব ভালো হয় যদি তারা এরপরে একটা গণভোটের যদি আয়োজন করেন। গণভোটের আয়োজন করলে পিপল যদি আসলে এইটার পক্ষে মত দেয় যে এইটাই আমার সংবিধান, তাহলে সেই সংবিধানটা পাশ হয়ে গেল। তারপরে শুধুমাত্র তারা তখন তারা ধরেন যে শপথ নিয়ে সরকার হিসেবে সরকার গঠন করবেন এবং সরকার পরিচালনা করবেন। এর আগ পর্যন্ত তারা কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, তারা কোনো সরকার থাকবেন না, তারা শুধুমাত্র গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার সভ্য হিসেবে থাকবেন। এই সময় পর্যন্ত ধরেন যে এটা ম্যাক্সিমাম 3 মাস সময় লাগার কথা। এই সময় ধরেন যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করবে। এইটা হচ্ছে যে আমাদের আসলে টোটাল প্ল্যান, এবং এইটা আমরা মনে করি যে আপনার যত ধরনের আশঙ্কা আছে, এটা ধরেন যে আপনার যাবতীয়
সবগুলো আশঙ্কার আসলে সমাধান সবার জন্য একটা মেল্টিং পয়েন্ট এইটা, এর চেয়ে কোনো জাস্টিফাইড সমাধান আমাদের অন্তত জানা নাই এবং আমাদের সামনে কেউ এখন পর্যন্ত অন্তত তুলে ধরতে পারে নাই। এবং পরবর্তী সরকার বাতিল করতে গেলে কোনো জিনিস যদি ধরেন যে আবার যদি এখানে কোনো জিনিস কেউ বাতিল করতে চায়, চেঞ্জ করতে চায়, তাকে কিন্তু 2/3 মেজরিটি দিয়ে আর সে কিন্তু এটা বাতিল করতে পারবে না, তাকে আবারও ধরেন যে একটা অন্তত গণভোট করতে হবে। সো যে জিনিসটা তখন এটা হবে যে একটা সাস্টেইনেবল মডেল, এটা সহজে আসলে বাতিল হবে না। এবং গণ অভ্যুত্থানের বাংলাদেশে এই জিনিসটা খুবই জরুরি বলে আমি মনে করি। আমরা বারবার ব্যর্থ হইতে পারি না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির
আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদ